আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা, আজকে তোমাদের পরিণীতির ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায়ের স্বাধীনতা ও সাম্য এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা তোমাদের সাথে সাম্য নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সবাই ক্লাসে ফিরে যাই। তো স্বাধীনতা বা লিবার্টি, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি লিবার্টি, স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। লিবার্টি শব্দটি এসেছে, এটি একটি ল্যাটিন শব্দ থেকে। এই শব্দটির নাম হচ্ছে লিবার এবং এই লিবার থেকেই এই লিবার্টি শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে কি ফ্রি বা স্বাধীন। সুতরাং আমরা শব্দগত অর্থে যদি আমরা বিচার করি তাহলে আমরা বলবো যে প্রত্যেকটি মানুষের সমাজে যার যা কিছু করার ইচ্ছা বা যা কোনো কিছু বলার ইচ্ছা, কোনো কিছু করার ইচ্ছা, এই যে করার ইচ্ছার যে একটি ক্ষমতা, সেই ক্ষমতাটাকে সাধারণভাবে আমরা স্বাধীনতা বলতে বুঝে থাকি। তো সাধারণভাবে এই স্বাধীনতা বলতে আমরা এমন একটি পরিস্থিতিকে বুঝে থাকি যেখানে মানুষ ইচ্ছা মতো যার যা কিছু ইচ্ছা বলতে পারবে, যা যা কিছু ইচ্ছা করতে পারবে এবং এই যে বলা এবং করার যে একটি অধিকার, সেটিকে আমরা সাধারণভাবে আমরা স্বাধীনতা বলতে আমরা বুঝিয়ে থাকি। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা বলবো যে আসলে পৃথিবীতে কারোর অধীনস্থ না থাকা এবং সমাজে প্রত্যেকেরই যার যা কিছু করার ইচ্ছা সেই অনুযায়ী চলার যে সক্ষমতা, সেটিকে আমরা সাধারণভাবে স্বাধীনতা বলতে আমরা বুঝে থাকি। কিন্তু আমরা যদি পৌরনীতির ভাষায় বা সিভিক্সের ভাষায় যদি আমরা স্বাধীনতাকে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে কিন্তু স্বাধীনতার যে মূল অর্থ এবং তাৎপর্য সেটি কিন্তু কিছুটা হলেও আমাদের ব্যাহত হয়। যেমন অবাধ স্বাধীনতার অস্তিত্ব পৃথিবীতে, যেখানে পৃথিবীর কোনো সমাজ ব্যবস্থাতেই কিন্তু সে আদি কাল থেকে এই বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর কোনো সমাজ ব্যবস্থাতেই কিন্তু আমরা অবাধ স্বাধীনতার অস্তিত্ব কিন্তু আমরা দেখতে পাই না। সমাজের যে সমাজ কাঠামোকে নিয়ন্ত্রণ করার জন্য বা সমাজের গতিশীলতাটাকে ধরে রাখার জন্য যদি আমরা অনিয়ন্ত্রিত বা সীমাহীন স্বাধীনতা উপভোগ করতে চাই তাহলে কিন্তু প্রয়োজনের থেকে কিন্তু বেশি সমস্যায় কিন্তু আমরা জর্জরিত হব। যে সমাজের সকলের নিরাপত্তা ও সম্মান, সমাজের যে সকলের যে চাহিদা, সমাজের সকলের চলাফেরা, মূল কথা হচ্ছে সমাজের সর্বাঙ্গীন জনগণের কল্যাণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত বিধান করার জন্য আমাদের অবশ্যই কিছু কিন্তু বিধিনিষেধ বা কিছু কিন্তু যে নিয়ম কানুনকে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। এবং এই যে আমাদের দেশের একটি সুখ এবং একটি সমৃদ্ধময় সমাজ ব্যবস্থাটা কিন্তু ধরে রাখার জন্য প্রত্যেকেরই কিন্তু সমাজ এবং জীবনের কিছু এই যে নিয়ম কানুন মেনে প্রত্যেককে সমাজে কিন্তু আমরা স্বাধীনভাবে কিন্তু আমরা চলাচল করতে পারি। তো সাধারণভাবে আমরা পৌরনীতির ভাষায় স্বাধীনতা বলতে আমরা এমন একটি পরিস্থিতিকে বুঝিয়ে থাকি যেখানে ব্যক্তিত্ব বিকাশের জন্য উপযোগী অনুকূল পরিবেশ বা সামাজিক অবস্থা বা পরিবেশকে আমরা স্বাধীনতাকে বলতে বুঝে থাকি। এর অর্থ হচ্ছে এইটাই যে সমাজে আসলে অবাধ স্বাধীনতাটাকে কিন্তু পৌরনীতিতে আমরা কখনো স্বাধীনতা বলতে চাই না। যেমন আমাদেরকে আমরা স্বাধীনতা বলতে যার যা কিছু করার ইচ্ছা বা যার খুশি মতো চলার যে ইচ্ছা সেটিকে বুঝায় না, বরং হচ্ছে গিয়ে সমাজে স্বাধীনভাবে বসবাস করে কারোর নিজের স্বাধীনতা, আমি আমার নিজের স্বাধীনতাটাকে ভোগ করতে গিয়ে যেন অন্য কারো স্বাধীনতাকে খর্ব না করি বা অন্য কারো স্বাধীনতাকে যেন ব্যাঘাত না ঘটাই। এভাবে প্রত্যেকটি মানুষ যদি সমাজে একটি স্বাধীন দেশে প্রত্যেকেই যার যার স্বাধীনতাটাকে উপভোগ করে, কারোর স্বাধীনতা বা কারোর জন্য সমস্যা তৈরি না করে, তখন এই যে একটি পরিবেশ বা একটি শান্তিময় পরিবেশে তৈরি হয়, সেটিকে পৌরনীতির ভাষায় আমরা স্বাধীনতা বলতে আমরা বুঝে থাকি। তো এখন আমরা স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ বা রূপভেদ নিয়ে আমরা আলোচনা করব। যেমন
প্রথমে আমরা বলতে পারি হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এই যে আমাদের প্রত্যেকটি মানুষ আমরা একটি কিছু সুযোগ সুবিধা ভোগ করে আমরা সমাজ থেকে আমাদের ব্যক্তিত্ব বিকাশ করার জন্য আমরা কিন্তু সমাজ থেকে কিছু সুযোগ সুবিধা ভোগ করি, এবং এই যে আমাদের ব্যক্তিত্ব বিকাশের ঘটানোর জন্য আমাদের একটি সুস্থ স্বাভাবিক পরিবেশে কে উপহার দেওয়ার জন্য যে সকল সুযোগ সুবিধা আমরা সমাজ থেকে উপভোগ করি সেগুলি হচ্ছে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। যেমন আমাদের যার যার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা, যার যার নিজস্ব রাষ্ট্রের ইচ্ছা অনুযায়ী ভূখণ্ডে চলাচল করার আমাদের স্বাধীনতা, যার যার নিজস্ব জমিতে অবস্থান করার বা আমাদের যার যার নিজস্ব সম্পত্তি ভোগ করার যে অধিকার, এটি প্রত্যেকটি মানুষের যার যার নিজস্ব ব্যক্তিগত, প্রত্যেকটি মানুষের যার যার নিজস্ব ব্যক্তিগত যে যে ইচ্ছা বা ব্যক্তিগত যে চাওয়া পাওয়া, যেটি নাকি প্রত্যেকটি ব্যক্তি তার সমাজ থেকে উপভোগ করে, সেটি হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এখন আমরা জানবো যে প্রাকৃতিক স্বাধীনতা বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে। যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে প্রকৃতির রাজ্যে আমরা কিন্তু সবাই কিন্তু স্বাধীন, এবং এই যে আমাদের যে চুক্তিবাদের যে সকল দার্শনিক ছিল, হবস, লক, রুশো, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই প্রাকৃতিক স্বাধীনতার উপরে কিন্তু জোর দিয়েছেন যে সাধারণত মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই কিন্তু সে শৃঙ্খলাবদ্ধ। এই যে আমরা প্রকৃতির রাজ্যে আমরা যে এসেছি, আমাদের প্রত্যেকটি মানুষ আমাদের জন্মগ্রহণ করছি, প্রকৃতিতে আমরা অবস্থান করছি, এবং এই যে বিভিন্ন পরিবেশ পারিপার্শ্বিক পরিস্থিতির ভিত্তিতে আমরা নিজেদের খাপ খাইয়ে নিচ্ছি। এই যে আমাদের প্রকৃতির সাথে সমাজ সংসারে নিজেদের প্রত্যেকের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে একটি ব্যবস্থা, সেটি হচ্ছে গিয়ে প্রাকৃতিক স্বাধীনতা। এখন জানবো আমরা আইনগত স্বাধীনতা কাকে বলে। যে আইনগত সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত ব্যক্তির কিছু ব্যক্তিত্ব বিকাশ ঘটানোর জন্য কিছু স্বাধীনতা আছে। যেমন আমাদের সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল, যে সংবিধান আমাদের প্রত্যেকটি মানুষকে যার যার নিজস্ব দেশের সংবিধান অনুযায়ী মেনে চলতে হয়, এবং সেই সংবিধানে বর্ণিত আইন অনুযায়ী প্রত্যেকটি মানুষকে তাদের আচরণ বিধিটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। এই যে আমাদের আচরণ বিধি বা আমাদের ব্যক্তিত্ব বিকাশ ঘটানোর জন্য আমাদের যে আইনগুলোর প্রচলন হচ্ছে এবং সেই আইনগুলোকে যে আমরা মেনে চলছি, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি, সেটি হচ্ছে আমাদের আইনগত স্বাধীনতা। এখন আমরা জানবো যে সামাজিক স্বাধীনতা হচ্ছে সমাজে সভ্য এবং একটি সুশৃঙ্খল ভাবে সুন্দর আনন্দময় জীবনযাপন করতে গেলে আমাদের কিছু স্বাচ্ছন্দ্য ও পূর্ণ একটি পরিবেশ প্রয়োজন, একটি অনুকূল পরিবেশ প্রয়োজন। তাকে আমরা বলে থাকি হচ্ছে সামাজিক স্বাধীনতা। যেমন আমাদের চলাফেরার অধিকার, জীবনযাত্রার অধিকার, মানুষের অধিকার বোধের ধারণা থেকেই কিন্তু সামাজিক স্বাধীনতাটা আসলে তৈরি হয়। আমরা স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করছি, আমরা আমাদের নিজস্ব মত প্রকাশ করছি, আমাদের যেখানে ইচ্ছে আমরা সেখানে যাচ্ছি, এই যে সামাজিকভাবে বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানগুলো আমরা পালন করছি বা নির্বিঘ্ন ভাবে কোনো রকম বাধা বিঘ্ন ব্যতীত, এটি হচ্ছে সামাজিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতাটা হচ্ছে এটি যে প্রত্যেকটি মানুষের তার নিজের পারিবারিক, ব্যক্তিগত এবং সামাজিক জীবনের সাথে সাথে আরেকটি রাজনৈতিক জীবন আছে। যেমন আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু রাজনীতির সাথে কিন্তু আমরা জড়িত, কারণ কেউ সরাসরি রাজনীতির মাঠে রাজনীতি করে বা অথবা কেউ তাদের সংসদে তাদের জাতীয় নির্বাচনে তারা ভোট প্রণয়নের মাধ্যমে তারা তাদের নিজস্ব বক্তব্যটা দেশবাসীর সামনে তুলে ধরে, এবং এভাবে কিন্তু প্রত্যেকেই কিন্তু তারা রাজনৈতিক ভাবে আমরা সচেতন হই, এবং আমরা আমাদের মূল্যবান ভোটের মাধ্যমেই কিন্তু সরকার পদ্ধতি কিন্তু গঠন করা হয়, এবং এভাবে আমরা আমাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী বা নিজস্ব যে মেধা বা বুদ্ধি অনুযায়ী আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করি, এবং এটি হচ্ছে গিয়ে রাজনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা অর্থ হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির তার নিজস্ব কিছু দক্ষতা আছে, তার নিজস্ব কিছু যোগ্যতা আছে, এবং সেই দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি ব্যক্তিরই কিন্তু যার যার নিজস্ব কর্মের একটি স্বাধীনতা আছে, এবং দৈনন্দিন অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো পূরণ করে তাকে কিন্তু একটি
সুখী এবং একটি সমৃদ্ধি জীবনযাপন করার কিন্তু প্রত্যেকেরই কিন্তু কিন্তু একটি অধিকার আছে। এই যে কোনো রকম শঙ্কা ব্যতীত, কোনো রকম অর্থনৈতিক দুর্দশা ব্যতীত প্রত্যেকটি মানুষের চলার যে একটি অধিকার, এবং যার যা নিজস্ব কর্মের যে 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 যোগ্যতা, সেই যোগ্যতার ভিত্তিতে চাই চাকরি পাওয়ার, এবং এই যোগ্যতা এবং সামর্থ্যের মাধ্যমেই প্রত্যেকটি মানুষের কর্মে নিযুক্ত হবার পর অধিকার। এছাড়া বেকার এবং বৃদ্ধ বয়সে আমরা বিভিন্ন ভাতা পেয়ে থাকি, সেই ভাতা পাওয়ার অধিকার। এছাড়া কোনো রুগ্ন অবস্থায় তাই কোনো রোগী বা রুগ্ন অবস্থায় কোনো ব্যক্তিকে রাষ্ট্র যদি চায় তাকে বিশেষ কোনো ভাতা বা প্রতিপালন করার যে ব্যবস্থা দিতে পারে। তো এটি হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, যেটি নাকি প্রত্যেকটি মানুষ কোনো যার রাষ্ট্র থেকে সে স্বাধীনভাবে সে পেয়ে থাকে। এছাড়া হচ্ছে গিয়ে সর্বশেষ জাতীয় স্বাধীনতা আমরা বলতে পারি, যে আমাদের প্রত্যেকটি দেশই তার বৈদেশিক শক্তি নাগপাশ থেকে বা স্বাধীনতার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, এবং এই যে আমাদের মধ্যে যে একটি স্বাধীন জাতি হিসেবে একটি জাতীয়তাবোধ এবং নিজ দেশ বা নিজ মাতৃভূমির প্রতি যে মমত্ববোধ এবং ভালোবাসা, সেই ভালোবাসাই কিন্তু আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ এবং একটি সংবিধান কর্তৃক নির্দেশিত পথে চলার কিন্তু একটি অনুপ্রেরণা দিয়ে থাকে। এবং এই যে আমরা আমাদের নিজস্বদেরকে একটি বাংলাদেশি এই নাগরিক হিসেবে আমরা মনে করছি, আমরা আমাদের নিজস্ব দেশের প্রতি আমরা আমাদের মমত্ববোধ এবং আমাদের দায়িত্ববোধ কিন্তু এর মাধ্যমে প্রকাশ হচ্ছে। এটি হচ্ছে আমাদের জাতীয় স্বাধীনতা। তো এখন স্বাধীনতাকে যেমন অর্জন করা সহজ, কিন্তু সেটি রক্ষা করা কিন্তু আরো অনেক বেশি কঠিন, এবং সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া কিন্তু কখনো আসলে স্বাধীনতাটা কিন্তু উপভোগ করা যায় না। কারণ স্বাধীনতাটাকে আমরা যদি সংরক্ষণ করতে চাই, আমাদের কিন্তু সমাজের প্রত্যেকটি নাগরিককে কিন্তু এর মধ্যে কিন্তু অবশ্যই অংশীদার হতে হবে। এজন্য সঠিক সংরক্ষণের ব্যবস্থা ছাড়া আমরা কখনো স্বাধীনতাকে উপভোগ করতে কখনো পারবো না। তো সেই সংরক্ষণের রক্ষা কবচ বা স্বাধীনতাকে রক্ষা কবচের জন্য যে সকল নির্দেশিত বিধিবিধান, সেটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। যেমন আইন হচ্ছে স্বাধীনতার প্রধান শর্ত এবং রক্ষা কবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে। রাষ্ট্রে এবং দেশে যদি আইন না থাকে তাহলে কোনো মানুষ কখনো স্বাধীনতা ভোগ করতে পারবে না। আইন আছে বলেই মানুষ স্বাধীনতা উপভোগ করে, কারণ প্রত্যেকটি মানুষ যদি রাষ্ট্রে যার যা নিজস্ব ইচ্ছা অনুযায়ী কাজ করতে যায়, তাহলে সমাজে বিশৃঙ্খলায় দেখা দিবে। এতে কেউ কোনো স্বাধীনতা ভোগ করতে পারে না। সংবিধানে বর্ণিত আইনসমূহ সকল মানুষ সেটি মেনে চলতে বাধ্য থাকে বা সবাই মেনে চলে, এবং এজন্যই কিন্তু যার যার নিজস্ব গণ্ডিতে প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারছে। এজন্য আইন হচ্ছে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। এছাড়া আমরা দেখি যে সংবিধানে বিভিন্ন মৌলিক অধিকারের সমাবেশ ঘটিয়েছে। যেমন আমাদের সংবিধানের ৩য় অধ্যায়ে যদি আমরা এটা দেখি, তাহলে দেখব যে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশের সরকার কর্তৃক আমরা কিছু কিন্তু মৌলিক যে সকল অধিকার সমূহ বা আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল দিক থেকে আমাদের যে দৈনন্দিন কর্মকাণ্ড বা রাষ্ট্র থেকে স্বীকৃত আমরা কিছু অধিকার কিন্তু আমরা পেয়ে থাকি। যেমন চলাচলের অধিকার, সম্পত্তির অধিকার, পরিবার গঠনের অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা, এরপর স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা। তো এভাবে ঠিক এরকম আমরা অনেক রকম অধিকার পেয়ে থাকি, এবং সেই অধিকারগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্বাধীনতাগুলোকে আমরা রক্ষা করতে পারি বা আমরা রক্ষা কবচ হিসেবে তাকে আমরা দেখতে পারি। এরপর আমরা দেখব যে স্বাধীনতাকে রক্ষা করতে হলে অবশ্যই একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা থাকতে হবে। দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলতে আমরা সেটিকে বুঝে থাকি যখন দেশের সরকার তার একটি নির্বাচিত সরকার যখন তার সমুদয় কাজের জন্য জনসাধারণের কাছে দায়বদ্ধ থাকে। কারণ একজন সরকার যখন নির্বাচিত হয় তখন তাকে অবশ্যই মনে রাখতে হবে যে সে জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে এবং জনগণের কাছে সে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার বা এই যে
একটি এই রেসপন্সিবল যে একটি মনোভাব, সেই মনোভাবটা কিন্তু সরকারকে অনেক বেশি দায়িত্বশীল করে তোলে এবং একটি দায়িত্বশীল সরকারই পারে দেশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করতে এবং একটি সুন্দর সমাজ জীবনকে উপহার দিতে। এরপরে আমরা দেখব যে আমাদের বিভিন্ন প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি আছে, যেমন গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি। তো এই বিষয়গুলোকে আমরা বলে থাকি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের সাথে যখন তোমাদের সাথে সপ্তম অধ্যায় পড়াবো, এই ধারণাগুলো নিয়ে তোমাদের সাথে আরো বিস্তারিত ভাবে আলোচনা করবো। এখন তোমরা শুধু এটার নামগুলা জেনে রাখো। তো এই প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনগণ রাষ্ট্রের শাসন ব্যবস্থার সাথে সরাসরি ভাবে যুক্ত হয় এবং এই যুক্ত হবার মাধ্যমে একটি সচেতন সমাজ বা একটি সচেতন নাগরিক সমাজ গড়ে ওঠে এবং এভাবে এই প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি আমাদের স্বাধীনতা রক্ষা করতে আমাদের সাথে একমত হয়। এছাড়া আমরা দেখব যে আইনের অনুশাসন বলতে অধ্যাপক ডায়েসি যেমন আমাদের আগেই বলেছে যে সাধারণত তিনটি ধারণাকে আমরা বুঝে থাকি: আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভের অধিকারী এবং শুনানি গ্রহণ ব্যতীত কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এই তিনটি অনুশাসন যখন রাষ্ট্রের সকল নাগরিক, একদম উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত সকল নাগরিক যখন ভালোভাবে মেনে চলবে বা সেই অনুযায়ী যখন রাষ্ট্রের আইন কাঠামোটা নিয়ন্ত্রিত হবে, তখনই আমরা বলতে পারি যে রাষ্ট্রের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন যখনই প্রতিষ্ঠিত হবে তখনই রাষ্ট্রের স্বাধীনতাটা রক্ষিত হবে বা জনগণের যে স্বাধীনতাটা সেটাই রক্ষা পাবে। এরপর আমরা দেখব যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝানো হয়ে থাকে যে একটি দেশের সরকার কিন্তু তার সমুদায় শাসন কাজ সরকারের তিনটি বিভাগের মাধ্যমে করে থাকে: একটি আইন বিভাগ, আর একটি শাসন বিভাগ, আর একটি বিচার বিভাগ। এই তিনটি বিভাগের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সরকার একটি দেশ পরিচালনা করে। এখন রাষ্ট্রের সরকার বা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার যদি তার সমুদায় ক্ষমতা শুধুমাত্র তার নিজের কাছেই রেখে দিত, তাহলে কিন্তু রাষ্ট্রের বিশৃঙ্খলা দেখা দিত, অরাজকতা দেখা দিত এবং জনগণ কিন্তু সঠিক সিদ্ধান্ত পেতে কিন্তু ব্যর্থ হতো। সরকার তার সমুদায় ক্ষমতা তার নিজের কাছে না রেখে আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ রাষ্ট্র পরিচালনা করে এবং বিচার বিভাগ দণ্ডিত ব্যক্তিকে শাস্তি প্রদানের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে। এই তিনটি বিভাগের কর্মপ্রচেষ্টার মাধ্যমেই কিন্তু ক্ষমতার বিভাজনটি ঘটে এবং সরকারের দেশ পরিচালনা করা সহজতর হয় এবং জনগণ একটি সুন্দর এবং একটি সুখী সমাজ ব্যবস্থা পেয়ে থাকে। এরপর আমরা দেখব যে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা ব্যতীত কিন্তু রাষ্ট্রের বিচার কাজ করা কিন্তু সম্ভব নয়। বিচারকদের নিয়োগ পদ্ধতি, তাদের পদোন্নতি, তাদের দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে হতে হবে এবং এছাড়াও বিচার বিভাগের কাজের মধ্যে যেন নির্বাহী বিভাগ অর্থাৎ সরকারের শাসন বিভাগের যেন কোনোরূপ হস্তক্ষেপ না থাকে। কারণ বিচার কার্যে যদি শাসন বিভাগের হস্তক্ষেপ থাকে তাহলে কিন্তু আদালতে সঠিক বিচার কাজ কিন্তু হওয়া থেকে ব্যাহত হবে এবং এক্ষেত্রে যেটি হবে যে রাষ্ট্রে আসলে সুষ্ঠু যে একটি বিচার কাজটা, সেই বিচার কাজটা থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত হবে এবং রাষ্ট্রের জনগণের বিচার কাজের যে সম্পর্কে বা দেশের বিচারকদের সম্পর্কে একটি প্রশ্নবিদ্ধ একটি মনোভাব তৈরি হবে এবং সেটি অবশ্যই কোনো স্বাধীন এবং গণতান্ত্রিক দেশের জন্য কখনোই কাম্য নয়। এজন্য বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। এরপর আমরা দেখব যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। শাসন ক্ষমতা কেন্দ্রের উপরে এককভাবে চূড়ান্তভাবে না রেখে সাধারণতভাবে স্থানীয় সাহিত্য শাসিত বা বিভিন্ন পেশাগত বা বিভিন্ন কার্যগত গোষ্ঠীর কাছেও কিন্তু ক্ষমতা অর্পণ করতে হবে। যেমন আমরা দেখি আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। তো এভাবে এই যে আমাদের যে স্থানীয় সরকার যে কাঠামো, প্রত্যেকটি পরিষদকে বা প্রত্যেকটি বিভাগকে কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে। কারণ একজন সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে তখন তার জন্য সে প্রত্যন্ত অঞ্চলের যে সকল সমস্যা বা যে সকল সমস্যাকে সমাধান করার যে ক্ষমতা, সেটি কিন্তু তার একার পক্ষে কখনো সম্ভব হয় না। প্রত্যেকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যে যার নিজস্ব গণ্ডির মধ্যে তার
নিজস্ব দায়িত্বগুলো পালন করে এবং এভাবেই কিন্তু কিন্তু সরকার তার রাষ্ট্র পরিচালনা করতে কিন্তু আরো বেশি সহজতর হয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে এটি বোঝানো হচ্ছে যে সরকার তার ক্ষমতাটা বা তার এই যে প্রশাসন পরিচালনা করার যে ক্ষমতাটা সেটি শুধুমাত্র তার মধ্যে না রেখে একদম ক্ষুদ্র গ্রামীণ পর্যায় থেকে একদম জেলা পর্যায় পর্যন্ত ক্ষমতার একটি বিভাজন করে থাকে। তো এভাবে কিন্তু কিন্তু রাষ্ট্রের জনসাধারণ প্রশাসন কাজের যে সম্পর্কে আরো বেশি বেশি সচেতন হন থাকে এবং সরকারও রাষ্ট্র পরিচালনা করা সহজতর হয় এবং স্বাধীনতাও রক্ষিত হয়। এছাড়া আমরা দেখব যে সুসংগঠিত রাজনৈতিক দল স্বাধীনতার একটি অন্যতম রক্ষা কবচ, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব কিন্তু অপরিসীম। বিরোধী দলের অন্যতম কাজ হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটিটা ধরিয়ে দেওয়া এবং সরকারের যদি কোনো জনবিদ্বেষী বা কোনো অরাজনৈতিক কোনো কর্মকাণ্ড করে থাকে সেই বিষয়টিকে জনগণকে অবগত করা। এভাবে সরকারি দলকে তারা সাহায্য সহযোগিতা করবে তাদের তীক্ষ্ণ এবং তাদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে। এবং সরকারি দল যখন দেশে সরকারি দল হিসেবে নির্বাচিত হবে তখন সরকারি দলকে অবশ্যই তার নির্বাচনী যে সকল ইস্তেহার বা নির্বাচনী ইস্তেহারের যে ওয়াদাগুলো সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো এভাবে বিরোধী দল এবং সরকারি দল এছাড়াও যদি রাষ্ট্রের অন্যান্য যে সকল দলগুলো থেকে থাকে সেই দলগুলোকে একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে জনগণের জন্য তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে এবং এভাবেই কিন্তু দেশের মানুষ স্বাধীনতা এবং যে রাজনৈতিক দলের উপর তাদের একটি আস্থা তৈরি হবে। এরপর আমরা দেখব যে সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার বলতে সেই সরকারকে বোঝানো হয় যে সরকার জনগণ এবং সংবিধান কর্তৃক সমর্থিত, অর্থাৎ একটি নির্বাচিত সরকার। যে প্রত্যেকটি দেশের শাসন ব্যবস্থায় একটি নির্দিষ্ট মেয়াদ আছে, ঠিক দেশের শাসন ব্যবস্থার মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর পরে ক্ষমতার পালাবদল হবে, নতুন করে নির্বাচন হবে, আবার নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং সেই সরকার অবশ্যই সকলের দ্বারা এবং সংবিধান সম্মত উপায় নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে সমাদৃত হবে। তো এই ধরনের সরকারকে সাংবিধানিক সরকার বলে থাকি, কারণ সাংবিধানিক সরকার ব্যতীত কোন সরকার কখনো জনগণের অধিকার সম্পর্কে নিশ্চিত করতে পারবে, এই ধরনের কোনো গ্যারান্টি দিতে পারবে না এবং যদি এটি না দিতে পারে তাহলে কিন্তু স্বাধীনতাটাও কিন্তু মানুষের রক্ষা হবে না। এরপর আমরা দেখব যে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার আর স্বাধীনতা রক্ষার একটি অন্যতম একটি রক্ষা কবচ, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি সরকার এবং জনগণের কারোর যদি এই ন্যায় বিচার বা ন্যায়বোধ যদি জাগ্রত না হয়, যেটি নাকি একটি অন্যতম মানবিক গুণাবলী, তাহলে সবসময় কিন্তু সরকারের একটি স্বৈরাচারী মনোভাব থাকবে এবং একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য কিন্তু শুধুমাত্র স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে কিন্তু একটি সরকার কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না। তার মধ্যে অবশ্যই সেই তীক্ষ্ণতা থাকতে হবে, তাকে অবশ্যই চতুর থাকতে হবে এবং সাথে সাথে কিন্তু তাকে অবশ্যই ন্যায়বোধের একটি সংমিশ্রণ থাকতে হবে। কিছুর মিশ্রণের মাধ্যমে কিন্তু সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে। তো এটা গেল তোমাদের সাথে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা রক্ষা কবচ এই পর্যন্তই। তো এখন আলোচনা করব সাম্য। সাম্য শব্দের অর্থকে আমরা সাধারণভাবে বলে থাকি সমান। তো আসলে সাধারণ অর্থে সাম্য বলতে বোঝানো হয় কিন্তু সব মানুষ সমান, কিন্তু গণতান্ত্রিক ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখানে এই ক্ষেত্র থেকে বলতে পারবো যে সকল রাষ্ট্রের সকল মানুষই হচ্ছে সমান বা ইকুয়াল। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি তাহলে কিন্তু সব মানুষ কিন্তু কখনো সমান না। শারীরিক এবং মানসিক দিক থেকেই কিন্তু প্রত্যেকটি সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকটি মানুষকে কিন্তু এক একজনকে এক এক রকম করে তৈরি করেছে, একজনের সাথে আরেকজনের কখনো মিল নাই। তো এই ক্ষেত্রে রাষ্ট্রে সকল মানুষ সমান এই ধরনের নীতি কিন্তু তাহলে কিন্তু আমরা এখন আর এটাকে বৈধ একটি নীতি আমরা বলতে পারবো না, যেহেতু সৃষ্টিকর্তাই আমাদের প্রত্যেককে কিন্তু এক একজনকে এক এক রকম ভাবে আমাদের তৈরি করেছে। তো এজন্য রাষ্ট্রের কাছে আসলে সাম্য বলতে পৌরনীতির ভাষায় আমরা এমন একটি ব্যবস্থাকে বুঝে থাকি
যেটি হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, প্রাণী নির্বিশেষে সকল মানুষ যখন বা রাষ্ট্রের সকল নাগরিক যখন রাষ্ট্র থেকে সমান সুযোগ সুবিধা পেয়ে থাকবে বা 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 রাষ্ট্র যখন প্রত্যেকটি নাগরিকের সকল সুযোগ সুবিধা প্রদান করবে এবং একটি সুষম পরিবেশ গড়ে তুলবে এবং সকলকে সমানভাবে যেন আত্মবিকাশের সুযোগ তৈরি করে দিবে। এখানে আত্মবিকাশের সুযোগ বলতে বোঝানো হচ্ছে এটাই যে তার নিজস্ব মানবীয় যে সত্তা বা মানুষের যে ইতিবাচক গুণাবলীগুলা প্রত্যেকটি মানুষের সেরকম একটি পরিবেশ সুযোগ করে দিবে, তখনই আমরা সেই ব্যবস্থাটিকে বলতে পারি সাম্য। এক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ প্রত্যেককে রাষ্ট্র থেকে সমান সুযোগ সুবিধা দিতে হবে এবং জনসাধারণ সেই সকল সুযোগ সুবিধা সমূহ অর্থাৎ মানুষের মৌলিক অধিকারগুলো যখন রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য সমানভাবে নিশ্চিত হবে এবং সেটি নিশ্চিত হবার মাধ্যমে জনগণ যখন এটি স্বাধীনভাবে ভোগ করতে পারবে, তখনই আমরা বলতে পারবো যে রাষ্ট্রে আসলে সাম্য প্রতিষ্ঠা হয়েছে। এখন সাম্যকে আমরা সাধারণত ভাবে 6 ভাগে ভাগ করে থাকি। যেমন আমরা এখানে দেখি যে স্বাভাবিক বা প্রাকৃতিক সাম্য। স্বাভাবিক সাম্য বলতে বোঝানো হয়েছে যে জন্মগতভাবে প্রত্যেকটি মানুষই কিন্তু স্বাধীন। জন্মগতভাবে আসলে মানুষের কিন্তু কোনো পার্থক্য নেই। যারা আমরা বাংলাদেশে যারা বসবাস করছি তারাও যেমন স্বাধীন, যারা আমেরিকায় বসবাস করছে তারাও তেমন স্বাধীন। তারাও জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছে, আমরা জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছি। তাই প্রকৃতির রাজ্যে আমরা বলতে পারি, আমরা যদি প্রাকৃতিক দিক থেকে চিন্তা করি তাহলে সমাজের প্রত্যেকটি মানুষই কিন্তু স্বাধীন এবং 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 স্বাধীনভাবে তারা জন্মগ্রহণ করেছে। এখন দেখব যে সামাজিক সাম্য বা সোশ্যাল ইকুয়ালিটি বলতে কি বোঝায়। যে জাতি, ধর্ম, বর্ণ বা পেশাগত কারণে যখন মানুষের মধ্যে কোনো রকমের ভেদাভেদ না ঘটে, তখন আমরা তাকে বলতে পারি সামাজিক সাম্য। তো সামাজিক সাম্যর মূল কথা হচ্ছে যে সমাজে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক যখন সামাজিক গুণাবলী সমূহ সমানভাবে যখন ভোগ করতে পারবে, যেমন আমরা বলতে পারি যে আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারবো, জাতি, ধর্ম, বর্ণ প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো, স্বাধীনভাবে আমরা আমাদের যে সকল ধর্মীয় অনুষ্ঠানগুলো যার নিজস্ব ধর্মীয় অনুষ্ঠানগুলো যখন স্বাধীনভাবে আমরা পালন করতে পারবো, তখনই আমরা বলবো যে সামাজিক সাম্য প্রতিষ্ঠা হয়েছে। এখন দেখবো আমরা রাজনৈতিক সাম্য বলতে আমরা কাকে বুঝি। একটি স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা কিন্তু কিছু রাজনৈতিক সুযোগ সুবিধা কিন্তু আমরা ভোগ করে থাকি। এই যে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্র থেকে যে সকল সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, তার মধ্যে একটি অন্যতম যে সকল রাজনৈতিক সাম্য আমরা একটি উদাহরণ দিতে পারি যে আমাদের প্রত্যেকেই যারা প্রাপ্তবয়স্ক 18 বছর এবং তার ঊর্ধ্বের নাগরিকরা আমরা ভোট প্রদান করতে পারি। এই যে ভোট প্রদান করার যে একটি সমান অধিকার, যেটি নাকি রাষ্ট্রের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সবাই সমানভাবে ভোট করে, এটি হচ্ছে গিয়ে রাজনৈতিক সাম্য। এখন দেখব যে অর্থনৈতিক সাম্য এমন একটি পর্যায়ে যেখানে রাষ্ট্রের সকল সম্পদ যখন মানুষের সমানভাবে যখন ভোগ করবে। আসলে জাতি, ধর্ম প্রত্যেকটি মানুষের সমান তার নিজস্ব দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী যার নিজস্ব প্রাপ্য বা সম্পদগুলো যখন তারা সেভাবে ভোগ করতে পারে। কারণ অর্থনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে সমানভাবে বিবেচনা করা, সেই অর্থে কখনো সাম্য প্রতিষ্ঠা করা যায় না, বরং প্রত্যেকটি যার মেধা আছে সেই মেধা অনুযায়ী যখন সে অর্থনৈতিক ভাবে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবে এবং সেই গ্রহণ করার মতো যখন সুযোগ তৈরি হবে, তখনই আমরা বলতে পারি যে রাষ্ট্রে আসলে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয়েছে। যেমন আমরা বলতে পারি যে যার নিজস্ব কর্মে নিযুক্ত হবার অধিকার, এক্ষেত্রে যার যেরকম যোগ্যতা এবং দক্ষতা সেই অনুযায়ী সে কর্মে নিযুক্ত হবে। এর থেকে সে নিচেও নিযুক্ত হতে পারবে না বা উপরেও গণ্ডিতে যেতে পারবে না। এটি হচ্ছে কি অর্থনৈতিক সাম্য। আইনগত সাম্য বলতে বোঝানো হয়েছে আইনের চোখে আসলে সকলেই সমান। এই ক্ষেত্রে সাম্যতা প্রতিষ্ঠা করা সম্ভব, কারণ আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আমি এই ক্লাসে তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের 3টি শর্ত আমাদের মেনে চলতে হবে এবং এই 3টি শর্তের ভিত্তিতে আমরা বলতে পারি যে আইনের শাসন আসলে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এক্ষেত্রে কাউকে আইনের বাইরে কাউকে রাখা যাবে না। সরকার থেকে শুরু করে একেবারে যারা দিনমজুর প্রত্যেকে কেউ যদি আইনের আশ্রয় পেতে চায়, সবাইকেই
তাকে আইনের সমান সুযোগ সুবিধা দিতে হবে এবং এটাই হচ্ছে বিচার বিভাগের কাজ, যারা সমাজের সকল মানুষকে বিচারের আওতায় এনে একই দণ্ডে বা একই বিচারের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা। এটি হচ্ছে গিয়ে আইনগত সাম্য, যে আইনের চোখে সকলের সমান, এই নীতিটাকে বাস্তবে প্রয়োগ করা। তো সর্বশেষে আমরা দেখে থাকি হচ্ছে নাগরিক সাম্য বা ব্যক্তিগত সাম্য। তো নাগরিক সাম্য বলতে বোঝানো হয় যে সকল নাগরিকের সমান অধিকার থাকা, সকল একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যারা প্রাপ্তবয়স্ক এবং মানসিক দিক থেকে সুস্থ সবল দেহের অধিকারী, যারা নাকি সুস্থ সবল ভাবে দেশের জন্য যারা কাজ করতে পারে, নিজের জন্য যারা কাজ করতে পারে, প্রত্যেকটি মানুষকে একই সুযোগের সুবিধা প্রদান করা এবং একই সুযোগের আওতায় আনা। এক্ষেত্রে প্রত্যেকটি নাগরিক অধিকার একই হবে, রাষ্ট্র থেকে নাগরিক একই সুযোগ সুবিধা পাবে। তো নাগরিকের স্বাধীনতার সাথে সম্পর্ক অত্যন্ত আমরা একটি গভীর সম্পর্ক দেখতে পারি। আসলে স্বাধীনতা ও সাম্য হচ্ছে একে অপরের একটি পরিপূরক ধারণা। তো স্বাধীনতা এবং সাম্য একটি বৃহৎ পরিসরে মানুষের ব্যক্তি এবং সমাজ জীবনকে তারা প্রভাবিত করে, আবার নিয়ন্ত্রিত করে। স্বাধীনতাকে অর্থবহ করতে কিন্তু আমাদের সাম্যর ধারণাটা কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন, কারণ সাম্য না থাকলে ব্যক্তি সমাজ জীবনে তার স্বাধীনতা কখনো ভোগ করতে পারবে না। সুতরাং এই সামগ্রিক অর্থে বা আমরা যদি বৃহত্তর অর্থে চিন্তা করি, তো সাম্য এবং স্বাধীনতা সমাজ জীবনকে যেমন আমাদের প্রভাবিত করছে, নিয়ন্ত্রিত করছে, ঠিক একইভাবে কিন্তু আমাদের অর্থবহ করছে। তো এই অর্থবহ করার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা বা একটি গতিশীল সমাজ ব্যবস্থা আমরা পেয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে আমার তৃতীয় অধ্যায় আমি আজকে শেষ করলাম। তো তৃতীয় অধ্যায়ে আমরা 4টি টপিক নিয়ে আলোচনা করলাম। একটি হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, এবং এরই মাধ্যমে তোমাদের সাথে আমার তৃতীয় অধ্যায় শেষ। আশা করি তোমরা সবাই ক্লাসটি তোমরা করেছো। আগামী ক্লাসে তোমাদের সাথে একটি নতুন অধ্যায় শুরু করব। সবাই ভালো থাকো।